ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। ভয়াবহ দরপতনের মধ্যে পড়েছে দেশের শেয়ার বাজার। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পর দরপতনের মাত্রা বেড়েছে আরও। শেয়ার ও ইউনিটের দাম কমে প্রতিনিয়ত পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির প্রধান মূল্যসূচক 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। ঈদের আগেই শেয়ার বাজারের এমন পরিস্থিতিতে দিশেহারা সাধারণ বিনিয়োগকারীরা। কথা বলবো শেয়ার বাজারের পতন নিয়ে। আজকের বিষয়ে বাজেটের পরেই শেয়ার বাজারে পতন কেন, আর আলোচনা করতে আমাদের সঙ্গে আজকে টালিখাতে যুক্ত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালী এবং আরও যুক্ত আছেন অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির সিইও কান্তি কুমার সাহা। দুজনকেই স্বাগত জানাতে চাই আমি। দুজনকেই স্বাগত আজকের তালিকাতে। আমি যদি একটা সাধারণ প্রশ্ন দিয়ে দুজনের কাছে আসতে চাই। শুরুতে কান্তি কুমার সাহা, আপনার কাছে যে বাজেট ঘোষণা পরপরে আমরা দেখলাম যে 2টি কার্য দিবসেই লেনদেন কমলো, 130 পয়েন্ট সূচক কমেছে। কেন এমনটা হচ্ছে একদম সাধারণভাবে এই প্রশ্ন দিয়ে যদি শুরু করতে চাই, কান্তি কুমার সাহা। ধন্যবাদ। শেয়ার বাজার এমনিতেই আপনি যদি ইন্ডেক্সের কথা বলেন গত কিছুদিন ধরেই পড়ছে। সো বাজেটের পরে পড়াটাকে হয়তো একটা উপলক্ষ হিসাবে এটাকে রিলেট করার চেষ্টা করছি আমরা। যেমন বাজেটে যদি অনেক সময় কিছু প্রণোদনা থাকে বা কোনো বেনিফিশিয়াল কোনো পলিসি নেওয়া হয়, তার একটা ইম্প্যাক্ট থাকে, তখন হয়তো পুঁজিবাজার একটু লেনদেন বেশি হয়, একটু কিছু পয়েন্ট ওভারঅল ওঠে। কিন্তু আমার মনে হয় যে বাজেট ছাড়াও আপনি যেটা বলছিলেন যে গত 3 বছরের ভিতরে ইন্ডেক্স সবচেয়ে নেমে গেছে, প্রতি টার্নওভার সেটাও কমে গেছে। সো এটা একটা ধারাবাহিকতা, ওভারঅল ইকোনমির যে কন্ডিশন এবং শেয়ার মার্কেটের জন্য আলাদা করে কোনো কিছু নেই, সেই হিসাবেই এটা পতন হয়েছে। বাজেটে যদি কিছু একটা থাকতো তাহলে হয়তো সেটাকে একটা প্রণোদনা হিসাবে দেখা হতো এবং সেখানে মার্কেটে হয়তো একদিনের জন্য হয়তো বা একটা পজিটিভ কিছু রেজাল্ট দেখা যেত, যে ইন্ডেক্স বেড়েছে, টার্নওভার হয়তো একটু বেড়েছে। কিন্তু ইন জেনারেল আমি বলবো যে এখনকার যে অবস্থা আমাদের অর্থনৈতিক এবং ক্যাপিটাল মার্কেটের যে অবস্থা, তাতে বাজেটের কারণেই যে এটা ফল করেছে এরকম কোনো ঘটনা না। এটা একটা ধারাবাহিকভাবেই চলছিল এবং সেইভাবেই এটা মার্কেট চলছে। শুধুমাত্র বাজেটে কারণে এটা পতন হচ্ছে, আমি এটার সঙ্গে পুরোপুরি একমত না। জি, কান্তি কুমার সাহেব, আরেকটু যদি আপনার কাছ থেকে শুনি, যেটি হচ্ছে আমরা দেখলাম যে প্রস্তাবিত বাজেটে যেটি বলা হয়েছে যে 50 লাখের বেশি লাভের ওপর গেইন ট্যাক্স বসানো হবে। এটিও কি এক ধরনের আস্থাহীনতা তৈরি করেছে বা এক ধরনের আতঙ্ক শঙ্কা যায় বলি না কেন? আমি ঠিক এরকম বলবো না, কারণ আপনি জানেন যে বাজেট ডিক্লেয়ার আগে পর্যন্ত তো ওখানে 50 লাখ টাকার উপরে কোনো ট্যাক্সের বিষয় ছিল না, তাই না? তো তখন তো তাহলে মার্কেট পজিটিভলি রান করার কথা। এই জন্যই বলছি যে এটা শুধুমাত্র একটা ঘটনা না, হয়তো একটা কারণ নয়। ওই দিন যদি এরকম না থাকতো, এটা যদি না থাকতো তাহলে হয়তো নর্মাল ট্রানজাকশন হতো। আপনি যেটা বলছিলেন 2 দিন আপনার ইন্ডেক্সের পয়েন্টের পতন বেশি হচ্ছে, সেটা হয়তো একটু কম হতো। কিন্তু পতন যেভাবে মার্কেট চলছে আপনি গত কিছুদিন ধরে দেখেন, ইভেন লাস্ট 4 উইকস, সেখানে কিন্তু ওভারঅল পতনই হয়েছে এবং ইন্ডেক্স কমে গেছে আগের তুলনায়। সুতরাং বাজেটের এটা না হতো তাহলেও যে পতন হতো একদিনের জন্য হতো না, বাট তারপরের দিনের জন্য হতো। কারণ আপনি প্রতিদিনই নিউজ পেপারে দেখবেন যে বিদেশিরা যারা ইনভেস্ট করেছিল শেয়ার মার্কেটে, তারা প্রতিদিনই বিক্রি করে চলে যাচ্ছে, এরকম একটা নিউজ আছে। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো শেয়ার ফল করেই যাচ্ছে, যেগুলো দুর্বল কোম্পানি সেগুলোর একটা ধারাবাহিকতা ছিল, তাদের হয়তো প্রাইস বাড়ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদেরটাও পতন হচ্ছে। সো কালকে যেমন একটা এক্সাম্পল যে ম্যাক্সিমাম কোম্পানির শেয়ারের দরপতন হচ্ছে, তাই না? তো এটা এটা বাজেটের সঙ্গে মারাত্মক কোনো কিছু বলবো না, বাট হ্যাঁ, বাজেটে যদি নতুন কিছু থাকতো আসবো আমি সেই প্রসঙ্গে। কান্তি কুমার সাহা, বাজেটের সেই প্রসঙ্গে আমি আসবো। আমি আহমেদ রশিদ লালীর কাছে যেতে চাই, আপনি কি বলবেন? আমাদের প্রশ্ন ছিল যে সূচক কমলো, ক্রমাগত এক ধরনের পতন কেন হচ্ছে, বা বাজেট এটার সাথে কোনোভাবে সম্পর্ক কিনা? জি, ধন্যবাদ। বাজেটে কিছুটা সম্পর্ক তো বটেই আছে, এবং পড়ে যাওয়ার আজকে যে 1 মাস ধরে লাগাতারভাবে পড়ে যাচ্ছে, সেটার একমাত্র কারণ হলো যে গেইন ট্যাক্সের একটা রিউমার বাজেটের আগের থেকে ছিল, এবং গেইন ট্যাক্সের জন্য পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মাঝে একটা
কনফিডেন্সের ঘাটতি হয়েছে এবং তাদের এটা পজিটিভলি নিচ্ছেন না এই বিষয়টা, গেইন ট্যাক্সের বিষয়টা, এবং পরবর্তীতে দেখা গেল যে গেইন ট্যাক্স হয়েছে। ইউসি, পুঁজিবাজার চলে কিন্তু পলিসির উপরে। আমরা যদি পলিসি এভরি নাও এন্ড দেন যদি শিফট করতে থাকি, আপনি দেখেন এই ফ্লোর প্রাইস থেকে শুরু করেন, 28টা কোম্পানি জেড গ্রুপে পাঠানোর থেকে শুরু করেন, 3% লোয়ার সার্কিট ব্রেকার থেকে যদি শুরু করেন, এই যে একটা পলিসি শিফটগুলো হচ্ছে, এইটা কিন্তু পুঁজিবাজারের ক্ষতিকর একটা বিষয়। এবং ফাইনালি গেইন ট্যাক্স। সো এই যে এত মানে তাড়াতাড়ি, এত মানে এভরি নাও এন্ড দেন যে পলিসি শিফটিং হচ্ছে, সেইটা একটা মেজর রিজন যে বাজারটা উঠতে পারছে না। সো কাজেই আমার কাছে যেটা মনে হয় যে এই বাজেটের মধ্যে গেইন ট্যাক্সটা দেয়া হয়েছে, কিন্তু আনফরচুনেটলি এইটা চিন্তা করা হয় নাই যে পুঁজিবাজারের অবস্থা কি এবং পুঁজিবাজারের বিনিয়োগকারীদের অবস্থা কি, এই কথাটা চিন্তা করা হয় নাই। সো কাজেই এই এই বিষয়গুলা হয়তোবা আমি জানি না এটা কিভাবে ডিসক্রাইব করবেন, কিন্তু এই আহমেদ রশিদ লালী, জিনিসটা একটু আহমেদ রশিদ লালী, একটু থামেই যদি জানতে চাই যে আপনি যেটি বললেন যে একমাত্র কারণ, আমাদের অন্য অতিথি তিনি বলছিলেন যে তাহলে তো বাজেটের আগে থেকে বা এর আগে থেকেও আমরা দেখেছি যে পতন হচ্ছে, তখন নিশ্চয়ই চাঙ্গা হওয়ার কথা ছিল। এই কারণের বাইরে আরো কোনো সংকট বা সমস্যা রয়ে গেছে কিনা এই বড় ধরনের দরপতন, বা যদি বলে যে ধারাবাহিক পতনের যেই ঘটনা ঘটছে? দেখেন, নাম্বার ওয়ান প্রবলেম ইজ পলিসি শিফটিং। আপনি যে আমি 3-4টা পলিসি শিফটের কথা বলেছি, দ্যাট ইজ মেজর রিজন ফর দিস ফল। হ্যাঁ, এবং এটা লিঙ্গার করার একটা, এটা এত বেশি সময় ধরে ফল করছে, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন। আমাদের মার্কেটে গভর্নেন্স সিস্টেমটা খুব উইক। আমাদের বাজারের মধ্যে কয়েকটা জিনিস আছে, যেমন আপনার এই যে কি যে বলে মার্জিন লোনের একটা বিষয় আছে। এই মার্জিন লোনটা কিন্তু বাজারকে ক্ষতি করছে। এবং তার সাথে আপনি মানে বলতে পারেন যে আমাদের স্টক এক্সচেঞ্জগুলো স্টক এক্সচেঞ্জগুলোর কাছে পাওয়ার নাই। পয়েন্ট ইজ যে আপনি স্টক এক্সচেঞ্জগুলোকে অ্যাক্টিভেট করবেন, সেই অ্যাক্টিভেশনটা নাই। আজকে স্টক এক্সচেঞ্জের পাওয়ার একেবারে জিরো। আজকে স্টক এক্সচেঞ্জ কেন উনারা প্রপোজাল দিতে পারছেন না, বিভিন্নভাবে তারা ব্যর্থ হচ্ছেন, সেইটা কিন্তু স্টক এক্সচেঞ্জেরও একটা দোষ আছে। স্টক এক্সচেঞ্জে আজকে মার্কেটিং নাই। আপনি দেখেন আজকে এসএমই বোর্ড একটা উইন্ডো খোলা হয়েছে। আজকে এসএমই আপনি দেখেন ওনারা 18% ইন্টারেস্ট দিচ্ছেন ব্যাংক লোনের উপরে। ব্যাংক লোনের উপরে ইন্টারেস্ট দেওয়ার পরে আবার ব্যাংক লোন পাচ্ছেনও না, একটা বিশাল সমস্যা। তো এই যে একটা উইন্ডো করা হয়েছে, এটার কি মার্কেটিং হচ্ছে? স্টক এক্সচেঞ্জগুলো এটার মার্কেটিং করছে? উত্তর হলো নো, করছে না। কিন্তু আনফরচুনেটলি যদি স্টক এক্সচেঞ্জ এটাকে মার্কেটিং করতো প্রপারলি সরকারের সাথে যদি একটা বসতো, আলোচনা করতো যে ব্যাংকের উপর থেকে প্রেশার কমাবার জন্য এই উইন্ডোটা খোলা হয়েছে এবং এই উইন্ডোর মাধ্যমে ওনারা টাকা উত্তোলন করতে পারেন। একটা কাজ করতে হবে শুধু আপনাকে, সরকারকে, সেটা হলো যে ট্যাক্স যদি ওনারা 20% দেন, তাহলে এই ট্যাক্স রিবেট দেন ওনাদেরকে, 10% রিবেট দিয়ে ওনাদেরকে পুঁজিবাজারের দিকে নিয়ে আসার জন্য। এই মার্কেটিংগুলো কে করবে? এটাও কি এসইসি করে দিবে? এইটাও কি এসইসির চেয়ারম্যান সাহেব করবেন? এইটা এইভাবে চলে না। আপনাকে স্টক এক্সচেঞ্জগুলোকে অ্যাক্টিভেট হতে হবে, স্টক এক্সচেঞ্জগুলোকে প্রস্তাব দিতে হবে, এবং সেই প্রস্তাবটা এসইসি, সরকার, ফাইন্যান্স মিনিস্ট্রি সবার সাথে আলোচনা করতে হবে, বাংলাদেশ ব্যাংকের সাথে আলোচনা করতে হবে। আনফরচুনেটলি স্টক এক্সচেঞ্জগুলো একেবারেই এই সাইডে ওনারা জানি না, মানে কোনো রকমের। আজকে 2013 সালে ডিমিউচুয়ালাইজেশন হয়েছে। আপনি বলেন ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কয়টা প্রস্তাব গেছে, পলিসি প্রস্তাব গেছে? কেন ঢাকা স্টক এক্সচেঞ্জ বলতে পারলো না 3% ডাউনওয়ার্ড যে মার্জিন ব্রেকার আছে, এই ব্রেকারটা দিয়েন না?
কেন বলতে পারলো না যে 28টা কোম্পানি আপনারা জেড গ্রুপে এই মুহূর্তে নিয়েন না, আনটিল দা ইয়ে হোক, বুঝতে ডিভিডেন্ড পেরেছি। অ্যানাউন্সমেন্ট হোক, তারপরে দেন। জি তো এই কাজগুলো তো ডিএসসি কে করতে হবে, এসইসির জি কাছে প্রস্তাব আপনাদের নিয়ে যেতে হবে ডিএসসি কে। আপনাদের আহমেদ রশিদ লালী এবং কান্তি কুমার সাহা, আপনাদের দুজনের পরামর্শই শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে। কান্তি কুমার সাহা, আপনার কাছে বিরতি থেকে ফিরে এসে আমার প্রশ্ন থাকবে যে ব্যাংক খাতে আমরা একটা বেশ কিছুদিন ধরে মন্দা ভাব দেখতে পাচ্ছি। এই মন্দা ভাব বা ব্যাংক খাতের যেই সংকট, সেটার কোনো প্রভাব পড়েছে কিনা, এই প্রশ্ন দিয়ে শুরু করব। একটা বিরতি থেকে ফিরে এসে দুজন থাকুন আমাদের সাথেই। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। সঙ্গে থাকুন। আবারও স্বাগত ইসলামী ব্যাংক টালিখাতায়। টালিখাতার আজকের বিষয় বাজেটের পরেই শেয়ার বাজারে পতন কেন, এবং আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত আছেন আহমেদ রশিদ লালী এবং কান্তি কুমার সাহা। দুজনকে আবারও স্বাগত। কান্তি কুমার সাহা, আপনার কাছে আমি বিরতির পরে আসবো বলেছিলাম, যেটি হচ্ছে ব্যাংক খাতের মন্দার কোনো প্রভাব আছে কিনা শেয়ার বাজারে, এবং এই পতন ঠেকাতে কি করা যেতে পারে, আপনার পরামর্শ কি? ওয়েল, ব্যাংকিং সেক্টরে খারাপ হলে ক্যাপিটাল মার্কেটে খারাপ হবে, হ্যাঁ, কিছু সম্পর্ক তো আছে, ওতপ্রোতভাবে জড়িত। সেটা আমাদের অর্থনীতির সঙ্গেও জড়িত, ব্যাংকের সঙ্গে জড়িত, ব্যবসার সঙ্গে জড়িত। কিন্তু ব্যাংকের এখন যে জিনিসটা আপনি রিলেট করতে পারেন ক্যাপিটাল মার্কেটের সঙ্গে, সেটা হচ্ছে যে ব্যাংকে এখন রেট অফ ইন্টারেস্ট অনেক দেওয়া হয়। ইনফ্লেশন যেহেতু বেশি, ব্যাংকে যদি বেশি ইন্টারেস্ট পায় কেউ ডিপোজিট রেখে, তখন কিন্তু ক্যাপিটাল মার্কেটের দিকে তার ইনভেস্টমেন্টের সম্ভাবনা কম, বিকজ ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টটা রিস্কি, আবার গেইনও অনেক বেশি। তো সেই হিসাবে যারা এই মার্কেটটা বোঝে তারা ইনভেস্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইন্ডিভিজুয়াল জেনারেল শেয়ার হোল্ডার, যাদের পুঁজি অল্প অল্প পুঁজি ইনভেস্ট করে, তারা হয়তো এই সময় ব্যাংকের দিকে ঝুঁকে যাবে, ক্যাপিটাল মার্কেট থেকে কম। বাট এখানে কিন্তু ব্যাংকিং সেক্টরের ওটা ডিরেক্টলি আসবে না, বাট ইনডাইরেক্টলি আসবে। কারণ ব্যাংকগুলো যদি আজকে এনপিএল, আমাদের ব্যাংকিং সেক্টরের মেজর প্রবলেম কি? গভর্নেন্স এন্ড এনপিএল। তো এনপিএল যদি বাড়তে থাকে, তাহলে তো হবে কি, প্রভিশন বেশি রাখতে হবে, প্রফিটেবিলিটির উপরে চাপ পড়বে। প্রফিটেবিলিটির উপরে চাপ পড়লে হবে কি, সে ডিভিডেন্ড ভালো দিতে পারবে না। ভালো ডিভিডেন্ড দিতে না পারলে তাহলে ব্যাংকের শেয়ারে ওটা নতুন করে ইনভেস্ট হওয়ার চান্স খুব কম। তো এইভাবে একটা ইম্প্যাক্ট তো আছেই। সো ব্যাংকিং সেক্টরের কোনো কিছু এইভাবে ক্যাপিটাল মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। আর ডিপোজিটের কথাটা বললাম, বাট বাট মেজর ইস্যু হচ্ছে ক্যাপিটাল মার্কেটের যে এই যে ক্যাপিটাল গেইন নিয়ে যে কথা হচ্ছিল, লালী সাহেব বলছিলেন যে বাজেটের একটা তো ইম্প্যাক্ট আছে। আমি বলছিলাম যে শুধুমাত্র বাজেট না, অনেক কিছুই আছে তার সঙ্গে। এখন যেমন এই মুহূর্তে এমন একটা সময় যে ম্যাক্সিমাম কোম্পানির অ্যাকাউন্ট ক্লোজার হবে জুন মাসে, তাই না? সুতরাং জুন মাসে এরপরে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার টাইম আসবে। এখন মার্কেটটাকেও ছোট ছোট ইনভেস্টররা, তাদের হয়তো ইম্প্যাক্ট করবে না যে 50 লাখ টাকার উপরে গেইন করলে না আপনার এই ট্যাক্সের ব্যাপারটা আসবে, ক্যাপিটাল গেইন ট্যাক্স। সেটা তো বড়দের। আর বড়রা যদি এখান থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে ক্যাপিটাল মার্কেট আরো এটা নেমে যাবে। কারণ এন্ড অফ দ্য ডে এই মার্কেটটাকে বাঁচিয়ে রেখে এবং সেভ করে কিন্তু বড় বড় ইনভেস্টররা। তো তারা যদি এখান থেকে মুখ তুলে নেয় যে 50 লাখ টাকার উপরে আমার গেইন হলে আমার ট্যাক্স দিতে হবে, তাহলে তো তারা ইনভেস্ট আরো কমে দেবে। সেক্ষেত্রে আরো আরো ফল করতে পারে। এই রিস্ক কিন্তু থেকে যাচ্ছে। জি, আহমেদ রশিদ লালী, আপনার কাছে যেতে চাই। বাজেটে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যেত কিনা আপাতভাবে, এবং আপনারও কি আসলে একইভাবে জানতে চাই, আপনারও কি পরামর্শ থাকবে যে এই মুহূর্ত থেকে কি করা যেতে পারে পতন ঠেকাতে? ওকে, ধন্যবাদ। আমি খুব কুইকলি কিছু রানডাউন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা হলো যে ক্যাপিটাল গেইন ট্যাক্স নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে এআইটি দিচ্ছি, প্রত্যেকটা ট্রেডে যে এআইটি দিচ্ছি 0.05%, সেইটা যদি আমি একটা তুলনা করি আশেপাশের দেশ থেকে, তাহলে ইন্ডিয়ায় সেই ট্যাক্সটা হলো 0.013%, পাকিস্তানে হচ্ছে 0.02%, এবং হংকংয়ে তো আরও কম, 0.0027%। তো এই প্রস্তাবগুলা অবশ্যই চিন্তা করা উচিত ছিল সরকারের। দ্বিতীয়ত আমি বলি যে দেখেন, আমি পোস্ট বাজেট যে প্রেস কনফারেন্স হয়েছিল, সেখানে আমাদের এনবিআর এর চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে এইটার এই যে ডিফারেন্স বিটুইন লিস্টেড অ্যান্ড নন লিস্টেডের যে একটা 10% ফারাক আমরা চেয়েছিলাম, যে লিস্টেড কোম্পানি আর নন লিস্টেডের 10% একটা ইয়ে দেওয়ার জন্য, ফারাক করার জন্য, সেটা করা হয়নি, বরং কমিয়ে দেওয়া হয়েছে। এখন উনি বলেছেন যে 10% যখন ছিল তখন কি হয়েছে, লাভটা কি হয়েছে। উনার জ্ঞাতার্থে আমি বলি যে আমি 4টা কোম্পানির নাম বলবো, আরো আছে, বাট আমি শুধু 4টা কোম্পানির নাম আপনার মাধ্যমে জানাইতে চাই। বার্জার 5% শেয়ার ছেড়ে 10%-এর সুবিধা নিয়েছিল, বার্জার বাংলাদেশ। লাফার্জ, গ্রামীণ ফোন,
আপনার ওয়ালটন, এই রকম কোম্পানি কিন্তু আমরা পেয়েছি, এবং এইসব কোম্পানি আমরা পাওয়ার ফলে ইনভেস্টরের ইয়েটা অনেক বেড়ে গেছে এবং ইনভেস্টররা বাজারমুখী হয়েছিল। সো এই জিনিসগুলো আমার মনে হয় যে ওনাদের চিন্তা করা দরকার, এবং অথবা ধরেন যারা, আমি ঢাকা স্টকসে কথা বলেছি, ওনারা যদি এই প্রস্তাবগুলো প্রপারলি প্লেস করতে পারতেন তাহলে ওনারাও বুঝতেন, ওনারা কে বোঝানো যায় নাই প্রপারলি। এইটা গেল। আপনি আসেন, এই যে এই বিষয়টা ওনাদেরকে, আমাদের যে ব্যাংকিং সেক্টর থেকে যে বরোইং হবে সরকারের 137 কোটি টাকা, লক্ষ কোটি টাকার, এইটা কিন্তু বাজার এই যে আমাদের ব্যাংকিং সেক্টরটা এমনিতেই খুব একটা বিপজ্জনক অবস্থায় আছে। এই টাকাটা যদি এই ব্যাংকিং সেক্টর থেকে যায় 1,37,000 কোটি টাকা, আরো সমস্যার মধ্যে পড়ে যাবে। ঘাটতি হলো বাজেটের 2,56,000 কোটি টাকা। এইটাও কিন্তু একটা বিশাল সমস্যা। আপনি ইন্ডিভিজুয়াল ট্যাক্সের উপরে আপনি হায়ার স্ল্যাব যেটা 25% ছিল সেটা 30% করে দিয়েছেন। এইটাও কিন্তু একটা প্রবলেম। আপনি দেখেন আজকে কি হচ্ছে, এই যে 4,80,000 কোটি টাকা এনবিআর যে এইটা কালেকশন করবে, আপনি দেখেন কিভাবে কালেকশন করবে, এটার কোনো ইয়ে আছে? আপনি আজকে যারা ট্যাক্স দিচ্ছে ওদের উপরেই ট্যাক্সটা চেপে যায়। এই বিষয়গুলো একটু বলি, 1 মিনিট নিচ্ছি। সোমাশ্য আমি একটু বলি, যাদের ট্যাক্স অ্যাসেসমেন্ট হয়ে গেছে, ট্যাক্স পেমেন্ট হয়ে গেছে, যাদের সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, ওদের 3 বছর 4 বছর আগে ফাইল খুলে বসে থাকে। সো আমার বক্তব্য হচ্ছে যে সব ঠিক আছে, যারা ট্যাক্স দেয় ওদের উপরে ট্যাক্স আরোপিত না করে, ফার্দার আরোপ না করে আমরা ট্যাক্স নেট কেন বাড়াচ্ছি? আজকে লাখ লাখ দোকান আছে, স্টোর আছে, পানের দোকান আছে। আপনি যদি নেটটা যদি বাড়াইতে পারেন যে 2,000 টাকা বছরে ওরা দিবে, আনেন না, ওনাদেরকে নিয়ে আসেন না। 2,000 টাকা বছরে এমন দিতে পারবে না। জি, আপনি যেমনটা বলেন নীতি নির্ধারণের একটা প্রশ্ন থেকে যায়, এবং নীতি নির্ধারক নিশ্চয়ই জায়গাগুলোতে আরো নজর দেবেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে টালিখাতায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।